তাহলে এই যে বিগত 1.5 মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি। এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুম দেওয়া হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যতগুলো শিক্ষার্থী ও জনগণ এবং বিভিন্ন দলের লোক মারা গিয়েছেন, সেটাকে ইস্যু করে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রিয় দর্শক, এ পর্যন্ত গুমের অভিযোগ শেখ হাসিনার কামাল সহ 25 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন জনগণ। দর্শক, কয়েক হাজার গ্রেপ্তার, কয়েকশো গুম এবং কয়েকশো জন শিক্ষার্থী, জনগণ এবং পথচারীকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। অবশেষে বিভিন্ন জায়গার লোকজন যারা মারা গিয়েছেন বা শহীদ হয়েছেন, তাদের অভিভাবক এক একে মামলা দেওয়া শুরু করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মী এবং প্রধানমন্ত্রী যিনি ছিলেন আগে, সাবেক শেখ হাসিনা। তারা কী বলছে সে বিষয়টি আপনাদেরকে তুলে ধরব। এখানে মামলার সিস্টেমটা একটু বলে দিচ্ছি কি করা হয়েছে। গুমের অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল, সাবেক আইজিপি শহীদুল হক এবং র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, তাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বুধবার ঢাকা, তারপর মুখ্য মহানগর হাকিম আদালত এই আবেদন করা হয়। 2015 সাল রাজধানী উত্তর থেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাবের ডিজি এবং বেনজির আহমেদ এবং র্যাবের অজ্ঞাত 25 সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছে 185 দিন গুমে থাকা ভুক্তভোগী আইনজীবী। দর্শক, আশা করি বুঝতে পারছেন। এইখানে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম দেওয়া হয়েছে এবং তাদের নামে মামলা করা হয়েছে। দর্শক, আরও বিভিন্ন জায়গা থেকে মামলা করা হয়েছে, যেমন অভিভাবক করেছে, সাধারণ জনগণ করেছে। 212 জন মানুষকে নির্বিচারে যে গুলি করে হত্যা করা হয়েছে, কার নির্দেশে? পুলিশ প্রশাসন ভিন্ন রকম বার্তা দিচ্ছে, সেনাবাহিনী দিচ্ছে, জনগণ দিচ্ছে, অনেক নেতাকর্মীরা দিচ্ছে। তারা বলছেন তাদেরকে চাপে পড়ে করতে বাধ্য করেছে। তাহলে সবার উপরে যিনি ছিলেন সাবেক শেখ হাসিনা, তারপরে আরও ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, কিন্তু এতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে উপর থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল তাদেরকে এই কাজগুলো করার জন্য। অবশেষে অনেক মানুষই কিন্তু গুম হয়েছে, তারা ফিরে এসেছে। আবার বিএনপির একজন নেতা ইলিয়াস, তাকে কিন্তু টুকরো টুকরো করে ভেসে দেওয়া হয়, পানিতে সাগরে ভেসে দেওয়া হয়, পাথরের টুকরো দিয়ে বস্তার ভেতরে ঢুকিয়ে নিয়ে খণ্ড খণ্ড করে তাকে ডুবে দেওয়া হয়। এমনটাও নজিরবিহীন ঘটনা উঠে এসেছে পত্রিকায়। দর্শক, এখন পর্যন্ত অনেকে গুম রয়েছে এবং অনেকে গুম করেছে ভারতে। বাংলাদেশ থেকে তাদেরকে ভারতে নিয়ে গেছেন এবং ভারতে রয়েছেন। এখন তাদেরকে ছেড়ে দেবে না দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সেটাও বলা যাচ্ছে না। বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন জায়গায় আয়নাঘর তৈরি করা হয়েছে। সেগুলো মাটির নিচে, মাটির উপরে, সেগুলো এমনভাবে সিস্টেম করা হয়েছে যাতে ভেতর থেকে সাউন্ড বাইরে না যায়। বড় বড় ফ্যান সিস্টেম করা রয়েছে। এখন জানি না আরও কতগুলোকে, যেই দিন 5 তারিখে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যান, কতগুলোকে গুলি করে মারছে সেটা আল্লাহ জানে। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের একদিকে 6 আগস্ট আয়নাঘর থেকে মুক্তি পান মাইকেল চাকমা। তুলে নেওয়া প্রায় 5.5 বছর পর চট্টগ্রাম মিরসরাই উপজেলা একটি জঙ্গল হতে চোখ বেঁধে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। দর্শক, 5.5 বছর হচ্ছে তাকে আয়নাঘরে বন্দি করে রেখেছিল, অর্থাৎ যাকে বলা হয় জিম্মি। মাইকেল চাকমা বলেন, সেখানে না থাকলে বুঝতে পারবেন না যে সেই পরিবেশ কতটুকু অসহনীয়। মনে হয় থাকার চেয়ে মৃত্যুটাই অনেক ভালো। বাঁচার আশা তো ছেড়েই দিয়েছিলাম। ভয়েস অফ আমেরিকা সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু মাইকেল চাকমা নয়, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান জামায়াত নেতা গোলাম
আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ। আরও অনেকেই সেই সময় মুক্তি পায়। হিল আমান আজমি, মীর কাসেম আলীর ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান, তিনিও মুক্তি পান সেইখান থেকে। আয়নাঘর থেকে মুক্তি পেলে ট্রাম্প এবং কাটিয়ে পুরোপুরি সুস্থ হতে পারেননি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ইউডিএফ সংগঠক মাইকেল চাকমা। এখনও তিনি চিকিৎসাধীন রয়েছেন। সেখানে অবস্থা এতটা শোচনীয় ছিল, খাওয়ার পরিবেশ, টয়লেট, গোসল সব কিছু পরিবেশ কিন্তু একেবারে জঘন্য ছিল এবং ভিন্ন রকম ছিল, যার কারণে তিনি যেখানে জীবন ছেড়ে দেবে সেটা দেওয়ার মতো কোনো উপায় ছিল না এবং তাকে তিলে তিলে সেখানে মারা হয়েছে এবং তিনি অনেকটা এখনও অসুস্থ রয়েছেন, হাসপাতালে রয়েছেন। গত 12 আগস্ট মাইকেল চাকমা ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলেন। 2019 সালে তাকে তুলে নেওয়া হয়েছিল। দুর্বিশ্ব দিনগুলো অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি। তার বর্ণনা প্রায় পুরোটাই তার নিজের ভাষায় তুলে ধরা হয়েছিল। আটকে থাকা প্রথম দিনই ঘটেছিল মাইকেল চাকমার সঙ্গে। আটকের প্রথম দিনের ঘটনা বর্ণনা দিতে মাইকেল চাকমা বলেন, 2019 সালের 9 এপ্রিল ঢাকা কল্যাণপুর বাস স্ট্যান্ড বিপরীত অবস্থান সোনালী ব্যাংকের সামনে থেকে আমাকে তুলে নেওয়া হয়। তুলে নেওয়ার পর তারা বলছিল আমাকে ধরার জন্য গত 4 দিন ধরে ফলো করেছে, আজ সফল হয়েছে। চোখ বাঁধার আগে আমি গাড়িতে একটা টকি দেখতে পাই, ওয়াইকি টকি দেখতে পাই, সেগুলো প্রশাসনের লোক ব্যবহার করে। আর পত্রিকায় তো প্রায় সময় খবর দেখি যে ড্রাইভার সিভিল ড্রেসে মানুষকে গ্রেপ্তার করে নিয়ে যায়, কিন্তু সেটাই ভেবেছিলাম যে আমাকেও গ্রেপ্তার করা হয়েছে সিভিল ড্রেসে মনে হয়। যারা আমাকে গ্রেপ্তার করেছে সবাই সাদা পোশাকধারী ছিল। গ্রেপ্তারের পর একজন ফোন কাউকে তারপরে গাড়ি পাঠাতে বলে, মানে ফোন করে গাড়ি পাঠাতে বলে, তখন সঙ্গে সঙ্গে গাড়ি চলে আসে। গাড়িতে তোলার পর আমার মোবাইল, ব্যাগ সব কিছু নিয়ে নেয় তারা। আমি বললাম এগুলো কালো কাপড় আমার চোখে বেঁধে দেয়। আমাকে জিজ্ঞাসা করা হয় আমার নামে যে মামলা রয়েছেন সেটা জানি কি না। আমি বললাম এগুলো রাজনৈতিক মামলা, এসব মামলা প্রায় সময় আমাদের দেশে হয়। আমাকে তারা ধরে বিকেল 5টার দিকে আর সেখানে পৌঁছায় সন্ধ্যায়। আমাকে 5টার দিকে ধরলো, বিকাল মানে সন্ধ্যার পরে পৌঁছায় তাকে নিয়ে। ওই বাড়িটা একটা থানার মতো, তবে থানায় সাধারণ মানুষের আসা যাওয়া থাকতো, পুলিশের পোশাক লোকে থাকতো, কিন্তু সেখানে এরকম কিছুই ছিল না। একদম নির্জন জায়গা। থানায় মানে যেখানে হাজত ছিল তার মতোই লোহার দরজা ছিল। 7 থেকে 10 ফিটের মতো লম্বা ছিল রুমগুলো। চোখ বাঁধা ছিল আমার, পরে খুলে দেওয়া হয়। তার ভেতরে একটা টয়লেট ছিল, পানির কল ছিল, সেই কলের পানি দিয়ে সব কিছুই করতে হয়। আমাকে তারা ধরে বিকাল 5টার দিকে নিয়ে গিয়েছিল, কিন্তু সন্ধ্যায় ছেড়ে দিল। আমার পাশে আরেকটি রুমে একটি লোক ছিল। ওই দিন রাতে তাকে সেখান থেকে অন্য কোথাও নিয়ে যায়। আমি তার চেহারা দেখতে পাইনি, কারণ ওই লোকটি ছিল বা নিয়ে যাওয়ার সময় আমাকে বলা হলো আপনি দেওয়ালের দিকে মুখ দিয়ে ঘুরে বসেন এবং পেছনে তাকাবেন না। রাতে আমি ওখানকার একজনকে বললাম, ভাই আমার পরিবার তো চিন্তা করছে, তাদেরকে একটু ফোন করে বলা যায় না? তখন ওই ব্যক্তি বলল এটা অসম্ভব, এটা করলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এর মধ্যে আমাকে রাতে খাবার দেওয়া হয়। খাবারের পর আনুমানিক রাত 9টার দিকে 3 থেকে 4 জন লোক চোখ বেঁধে একটা কালো টুপি পরিয়ে ওই বাড়ির আরেকটি রুমে নিয়ে যায়। সেখানে তারা বিশৃঙ্খলা অবস্থায় এককে তারপরে প্রশ্ন করেন, মানে একজন করে প্রশ্ন করতে থাকে। এর মধ্যে একটা প্রশ্ন ছিল তৎকালীন প্রধানমন্ত্রী খাগড়াছড়ি সফরের দিন কেন আমাদের ছাত্র সংগঠন এবং রোড ব্লক কর্মসূচি দিয়েছিল এ নিয়ে। তারপর আমাকে বলা হয় আপনি তো একজন রাষ্ট্রদ্রোহী। তখন আমি প্রশ্ন করলাম রাষ্ট্রদ্রোহী হবে কেন? তখন তারা পাল্টা বলল আপনি তো পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি মানেন না। আমি পাল্টা প্রশ্ন করলাম চুক্তি না মানলে কি রাষ্ট্রদ্রোহী হতে হয়?
তখন তারা যুক্তি দিয়ে, চুক্তির যেহেতু সরকারের সঙ্গে ছিল, সরকারের বিরোধিতা ছিল, রাষ্ট্রীয় বিরোধিতা, এর কারণে রাষ্ট্র পরিচালনা করে সরকার। তারা এবং ইউপিএসএফ দাবিকে নিয়ে প্রশ্ন করে, ইউপিডিএফ নিয়ে প্রশ্ন দাবি করলে আবার আগে রুমে নিয়ে যায় তারা। দ্বিতীয় দিন ক্রস ফায়ারের ভয় দেখায় আমাকে। দ্বিতীয় দিন ভয়ে ভয়ে অভিজ্ঞতা এবং তুলে ধরে মাইকেল চাকমা। পরে 10ই এপ্রিল সকালে নাস্তা খাওয়ার পরে চোখ বেঁধে আরেকটি রুমে নেয়। সেখানে নেওয়ার পর এবার চোখের বাঁধন খুলে দেয়। সেখানে একটি ফাঁকা টেবিল, কয়েকটি চেয়ার এবং 2 জন লোক। তারা মূলত আগের রাতে সেসব প্রশ্নগুলো করেছিল, সেগুলো আবারও করা হয়। তারপর আবার আগের হাজতের মতো রুমে নিয়ে যায় আমাকে। এ পর্যায়ে দুপুরে খাবার নিয়ে আসলে এক ব্যক্তি, তখন আমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করি, আমাকে কোর্টে তোলা হয় না, কারণ আমি বুঝতে পারছি এটা থানা না, স্যারেরা মিটিংয়ে ব্যস্ত, ওনারা আসলে একটা ব্যবস্থা হবে। এভাবেই সন্ধ্যার পর হয়ে যায়। তাদের উত্তরে একই আসে এবং স্যারেরা মিটিং ব্যস্ত ছিল। এরপর রাত খাবার খেয়ে মনে হয় আমি 15-20 মিনিটের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তখন এক ব্যক্তি এসে আমাকে ঘুম থেকে তুলে হাত করা লাগিয়ে চোখ বেঁধে কালো টুপি পরিয়ে নিয়ে যায়। তখন আমার মধ্যে ভয় ঢুকে যায় রাতে, কি তাহলে আমাকে ক্রস ফায়ার দেওয়া হবে? কারণ এভাবে তো অনেক লোককে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল বা এই ঘটনা শুনেছি। আমি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আজ আমি শেষ। তখন বাইরে একটি গাড়ি আসার শব্দ শুনতে পাই। তারপর গাড়িতে তোলা হলো আমাকে। গাড়িতে ওঠার পর মাথার কালো টুপি খুলে দেওয়া হয়, তবে কাপড় দিয়ে চোখ বাঁধা ছিল। কাপড় কিছুটা হালকা হওয়া দেখতে পাই, কিন্তু এটা পুলিশের গাড়ির মতোই। আমরা 2 পাশ দিয়ে লোক ছিল, মানে 2 পাশে অনেক লোকজনও ছিল। তাদের লোকজনের বা একজনের কোমরে শক্ত কিছু একটা ছিল, সেটা আমার শরীরে লাগে। পরে অনুধাবন করি, তখন আরও বেশি ভয় লাগে যে আজকে আমাকে বুঝি মেরেই ফেলবে। গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় ভেতরের বাইরে কোনো শব্দ যেন না আসে। স্পিকারে গান বাজিয়ে দেওয়া হয়। এরপর মনে হলো গাড়িটা কোনো একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। ভাঙ্গা উঁচু নিচু পথ দিয়ে গাড়ি যাচ্ছিল। এভাবে 1 ঘন্টা মতো গাড়িটা চলে। একটা জায়গায় থামলো। তখন আমি জীবনের আশা ছেড়ে দেই। মনে হলো নামিয়ে ক্রস ফায়ার দেবে। নেমেই উচ্চস্বরে স্লোগান দিতে লাগলাম। এরই মধ্যেই কখন সে আমাকে আবার গাড়িতে তোলা হয়েছে সেটাও বুঝতে পারি নাই। আবার কখনো নামিয়ে আয়নাঘরে ঢুকানো হয়েছে সেটাও বুঝতে পারি নাই। এতটাই উত্তেজিত ছিলাম। আয়নাঘরে নেওয়ার পর উত্তেজিত ছিলাম। বসা থেকে দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে লাগলাম, কেন আমাকে তুলে নেওয়া হলো? আমাকে কি ক্রস ফায়ার দিবেন? খুন করবেন? কি অপরাধ আমার? কি করেছি? এসব বলতে লাগলাম। আমাকে গুলি করে ফেলেন, আমার পবিত্র রক্তের বাংলা মাটি সিক্ত হোক। তখন তারা কোনো কথা বলে নাই, একদম চুপ ছিল তারা। তারপরে প্রেসার পরীক্ষা করে এই চিন্তা করতে লাগলাম, কোথায় আসলাম? কোনো চিকিৎসা আসলো না, শুধু কষ্ট আর যন্ত্রণা। বুঝতে থাকলাম। কিছু সময় পর তারা চলে যায়। এভাবেই দ্বিতীয় দিন রাত পার হয়। আয়নাঘরের প্রথম দিন কয়েক মিনিট হাঁটিয়ে একটি রুমে নেওয়া হয়। রুমে নিয়ে চোখের বাঁধ খুলে দেওয়া হয়। তখন দেখলাম রুমের মধ্যে 3 বা 6 ফিট একটা রুম। অপর একটি সিলিং ফ্যান, রুমের মধ্যে জানালা আছে।